সেটা মমতা ব্যানার্জি হোক বা শুভেন্দু অধিকারী হোক, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং এক্ষেত্রে আদালতকে প্রোঅ্যাক্টিভ রোল প্লে করতে হবে। সমস্ত গরিব যারা সংখ্যা গরিষ্ঠ তাদের ভোটাধিকার কেড়ে নিয়ে আসার জন্য সিদ্ধান্ত নিয়েছে। শুভেন্দু অধিকারী এবং রাজ্য সরকারকে 3 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। আমাদের দেশের মানুষ যে রেজলিউশন নিয়েছে, সংবিধানের রেজলিউশন, সেই দেশের মানুষকে রক্ষা করার দায় নিতে হবে সংবিধানকে। ডোন্ট ডিপেন্ড অন জুডিশিয়ারি, ডোন্ট ডিপেন্ড অন ইলেকশন কমিশন। আর আপনার নিজস্ব অধিকার স্বাধীন দেশের নাগরিক হিসেবে তাহলে রাস্তায় নামে সে অধিকার আপনাকেই আদায় করতে হবে। যারা RSS পন্থী তারা মনুকোটকেই আসলে এই দেশের শাসন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার কাজে লাগাতে চায়। শুভেন্দু অধিকারীর সাম্প্রদায়িক মন্তব্যের বিরুদ্ধে সৌমিক সুর একটি মামলা করে, আজকে তার শুনানি ছিল, সেই শুনানিতে কি হয়েছে? দেখুন, এটা খুব দুর্ভাগ্যজনক যে এটা নিয়ে মামলা করতে হচ্ছে। যে দেশের সংবিধান বহুত্ববাদকে স্বীকৃতি দিয়েছে, সেই দেশের একজন রাজনৈতিক দল নেতা, যিনি কিনা বিধানসভার বিরোধী দলনেতা, তিনি সংবিধানের শপথ নিয়েছেন, তিনি রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে সংবিধানের বিরুদ্ধে কথা বলছেন। ফলত অভিযোগ জমা পড়ে, পুলিশ পদক্ষেপ নেয় না, আর সে কারণেই মামলা দায়ের করতে হয়। আজ রাজ্য সরকার আইনজীবী আদালতে রিপোর্ট দাখিল করে জানিয়েছে তারা অলরেডি এনকোয়ারি শুরু করেছে। আমরা বুঝতে পারি যে মামলা দায়ের করার পরে এই এনকোয়ারির প্রক্রিয়া শুরু হয়েছে এবং যেহেতু অভিযোগ জমা পড়ার 3 দিনের মধ্যেই মামলা দায়ের হয়েছে, তাই তারা এখনও পর্যন্ত এই কাজ শেষ করে উঠতে পারেনি। আদালত সেই এনকোয়ারি করার লিবার্টি তাদেরকে দিয়েছে এবং একই সঙ্গে শুভেন্দু অধিকারী এবং রাজ্য সরকারকে 3 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। সাম্প্রদায়িক মন্তব্যের ফলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করা হলো, কিন্তু আমরা দেখছি ধর্ণা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু মন্তব্যকে সাম্প্রদায়িকমূলক মন্তব্য বলে অনেকেই মনে করছে। তাহলে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো মামলা কেন করানো হলো? দেখুন, মমতা ব্যানার্জির বিরুদ্ধে হবে না শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হবে, তার থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী দুজনেই জনগণের প্রতিনিধি হিসেবে সংবিধানের শপথ নিয়েছেন যে সংবিধানকে আপহোল্ড করবেন, এই দেশের আইনকে আপহোল্ড করবেন। তাহলে যিনি সংবিধানের শপথ নিচ্ছেন, যে সংবিধান সেকুলারিজমকে স্বীকৃতি দিয়েছে, যে সংবিধান বহুত্ববাদকে স্বীকৃতি দিয়েছে, সেই দলনেতা, সেই রাজনৈতিক দলের নেতা বা এই দেশের কোনো নাগরিক যিনি এই শপথ নিয়েছেন, তিনি যদি বলেন যে সেকুলারিজম নিপাত যাক, তিনি যদি বলেন কোনো একটি নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে কথা বলেন বা একটা ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলেন, তাহলে তা সরাসরি সংবিধানকে লঙ্ঘন করা এবং সংবিধানকে ডিসরেসপেক্ট করা। ফলে নিঃসন্দেহে সেটা মমতা ব্যানার্জি হোক বা শুভেন্দু অধিকারী হোক, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং এক্ষেত্রে আদালতকে প্রোঅ্যাক্টিভ রোল প্লে করতে হবে। এবং এখানে আমি অবশ্যই উল্লেখ করব যে সুপ্রিম কোর্টে কনসিস্টেন্টলি সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে এবং প্রতিটি রাজ্যের যারা আধিকারিক আছেন তাদেরকে নির্দেশ দিয়েছেন, প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যে এই ধরনের ঘটনা ঘটলে তাৎক্ষণিক যাতে ব্যবস্থা নেওয়া যায়, যাতে এই ধরনের ঘটনার রেকারেন্স না হয়। আমরা ছোটবেলা থেকেই সকলে পড়ে আসছি যে ভারতবর্ষ বিশ্বের বৃহত্তর ধর্ম নিরপেক্ষ দেশ। সংবিধানের 25 এবং 28 ধারায় স্পষ্ট করে বলা রয়েছে। তো বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা আগামী 5 বছরে কোথায় যেতে চলেছি বলে মনে হয় আপনার? এ কথা বলতে কোনো দ্বিধা নেই। আজকে আমাদের সংবিধান সংকটে, এই সংবিধান সংকটে যখন আমরা বলছি, তার যে কারণগুলো আছে আমার কাছে মনে পড়ে, তা হচ্ছে যে যতগুলো রাজনৈতিক দল এখন ক্ষমতায় আছে বিভিন্ন জায়গায়, সেটা কেন্দ্রে হতে পারে বা রাজ্যে হতে পারে, তাদের যে কমিটমেন্ট টুয়ার্ডস কনস্টিটিউশন তা তারা পালন করতে ব্যর্থ হয়েছে। ফলে তারা এইসব ইরেসপন্সিবল স্টেটমেন্ট করছে এবং এই মানুষের মধ্যে ধর্ম ভাষার নিরিখে বিভেদ ঘটিয়ে আসলে সংবিধানের যে মূল অবজেক্টিভ সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। মানুষের যে অধিকার স্বীকৃতি হয়েছে সেই অধিকার থেকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি যতগুলো সংবিধানের মধ্যে স্বীকৃত নিরপেক্ষ সংস্থা আছে, সেটা আদালত হতে পারে, সেটা পাবলিক সার্ভিস কমিশন হতে পারে, সেটা নির্বাচন কমিশন হতে পারে, দেখবেন প্রতিটি নিরপেক্ষ ইনস্টিটিউশন নিয়ে প্রশ্ন উঠছে, তদন্তকারী সংস্থার নিরপেক্ষ নিয়ে প্রশ্ন উঠছে। ফলে যে সংস্থাগুলো এই সংবিধানের মধ্যেকার স্বীকৃত এই যে গণতন্ত্র, তাকে মূল্যায়ন করে তাকে সঠিক পথে পরিচালিত করতে পারে, সেগুলো যখন তাদের স্বতন্ত্র রোলকে নিরপেক্ষভাবে পরিচালিত করতে পারে না, ব্যর্থ হয়, তখন গণতন্ত্র সংকটে পড়ে। সেক্ষেত্রে আমি বলবো যে এই সংবিধান যা শুরুই হয়েছে উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া বলে, আমাদের দেশের মানুষ যে রেজলিউশন নিয়েছে, এই সংবিধানের রেজলিউশন, সেই দেশের মানুষকে রক্ষা করার দায় নিতে হবে সংবিধানকে। 28শে ফেব্রুয়ারি এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে। তো তারপরে আমরা দেখছি যে 60 লক্ষের বেশি মানুষের নাম বিচারাধীন। তো এই 26শে বিধানসভা নির্বাচনের আগে এই 60 লক্ষ মানুষের নাম ভোটার তালিকায় তুলে কি সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া আদৌ সম্ভব হবে? আমি যখন বলছিলাম যে আসলে মানুষের যে স্বীকৃত অধিকার সংবিধানে আছে তা মানুষের কাছে পৌঁছাচ্ছে না, আর একই সঙ্গে এইসব সমস্ত নিরপেক্ষ সংস্থাগুলো তাদের নির্দিষ্ট কাজ তারা করতে পারছে না, তখন দেখুন এই ভোটারদের ভোটাধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে। এরাই তো আসলে আমাদের প্রজাতান্ত্রিক দেশে বাস করি, আমাদের একজন নির্বাচিত প্রতিনিধি এই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে, এবং আমরা আমাদের এই 5 বছরের অভিজ্ঞতার নিরিখে এই ভোটদান করি। তাহলে আমার যারা এই সমস্ত মানুষ যাদের সংবিধানের স্বীকৃত অধিকার কেড়ে নেওয়া হলো 5 বছরে, তারা তাদের এই ক্ষোভ প্রকাশ করবে, তাদের অভিজ্ঞতার নিরিখেই তাদের সিদ্ধান্ত জানাবে এই ভোটে। তখনই নির্বাচন কমিশন, যার দায়িত্ব ছিল নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করা, সে এই সমস্ত গরিব যারা সংখ্যা গরিষ্ঠ তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্যে সিদ্ধান্ত নিয়েছে। আমি বলবো এটা নির্বাচন কমিশনের চক্রান্ত, এবং যার কারণ সাধারণ মানুষ তার ভোটাধিকার হারাচ্ছে। এবং এইখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারত জুডিশিয়ারি। দুর্ভাগ্যের এটা, জুডিশিয়ারি অনেকগুলো অর্ডার পাস করেছে এখনো পর্যন্ত, কিন্তু কোনো অর্ডারে এই প্রশ্ন করলেন না যে এই ধরনের এসআইআর কি আইনসম্মত। আমরা যারা আইনজীবী, তারা আইনে যারা বিশ্লেষণ করি প্রতিনিয়ত, আমরা জানি যে 1950 সালের আইন, রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট বা দেশের সংবিধান, কোথাও এই ধরনের এসআইআর করার সম্মতি দেওয়া হয়নি, অনুমতি দেওয়া হয়নি, এই ধরনের কোনো আইন নেই। তাহলে একটা এক্সট্রা স্ট্যাটুটরি বলি আমরা, যেটা আইনের বহির্ভূত একটা পরিকল্পনা করে এই ধরনের রাজ্যব্যাপী যে রিভিশন করা হচ্ছে, স্পেশাল রিভিশনের নাম দিয়ে, এই ধরনের করার অধিকার নির্বাচন কমিশনের নেই। আদালতের উচিত ছিল এটা নিয়ে প্রশ্ন করা, আদালত তা করেনি। আসলে আদালত যেটা করছে, নির্বাচন কমিশনের কাজকে সমালোচনা করছে উপরে, এবং আসল কারণকে সমাধান না করে, মূল কজকে রিমুভ না করে উপরে প্রলেপ লাগানোর চেষ্টা করছে। তাতে মানুষের অধিকার স্বীকৃত হচ্ছে বলে আমি মনে করি না। সেই জন্যে আসলে মানুষের যদি এই অধিকারকে রক্ষা করতে হয়, যা সংবিধান স্বীকৃতি দিয়েছে, তাহলে মানুষকে রাস্তায় নেমেই তা আদায় করতে হবে। ডোন্ট ডিপেন্ড অন জুডিশিয়ারি, ডোন্ট ডিপেন্ড অন ইলেকশন কমিশন। যদি আপনার অধিকার থাকে, মনে করেন যে ভোট অধিকার আপনার নিজস্ব অধিকার স্বাধীন দেশের নাগরিক হিসেবে, তাহলে রাস্তায় নেমে সে অধিকার আপনাকেই আদায় করতে হবে। চূড়ান্ত তালিকা বেরোনোর পর আমরা দেখছি যে মালদায় প্রায় 8 লক্ষের বেশি এবং মুর্শিদাবাদে প্রায় 11 লক্ষের বেশি মানুষের নাম বিচারাধীন, এবং এই মানুষের অধিকাংশই মুসলিম সম্প্রদায়ের মানুষ। তো সেখানে কি আপনার মনে হচ্ছে যে নির্বাচন কমিশন বেছে শুধু মুসলিম সম্প্রদায়কেই টার্গেট করছে? দেখুন, আরএসএস একটি সংগঠন, যে সংগঠন দেশে যখন সংবিধান তৈরি হয়েছে, আমার মনে পড়ে জাস্টিস আয়ার বোম্বে হাইকোর্টে রিটায়ার্ড জাজ ছিলেন, তিনি বলেছিলেন আমার দেশের কোনো কনস্টিটিউশন নিয়ে আসার দরকার ছিল না, কারণ আমাদের দেশের মনুকোডই যথেষ্ট দেশকে পরিচালনা করার ক্ষেত্রে। এখন খুব স্বাভাবিকভাবেই বুঝে নিতে হবে যে যারা আরএসএস পন্থী, তারা মনুকোডকেই আসলে এই দেশের শাসন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার কাজে লাগাতে চায়, যা বর্ণপ্রথায় বিশ্বাস করে। তাহলে যারা আজকে মুসলিম কমিউনিটি যাদেরকে টার্গেট করা হয়েছে, এবং আমি প্রথমেই বললাম যে ইলেকশন কমিশন এর জন্য দায়ী এবং তারই চক্রান্তে এই ফল, তাহলে
এই মুসলিম কমিউনিটি হচ্ছে এই বর্ণ প্রথারই একটা অংশ, যারা এখনও পিছিয়ে পড়া অংশ সমাজে। এটা দিয়ে শুরু হয়েছে, এরপরে দেখবেন আদিবাসী, দলিত এদের মধ্যেও যদি সার্ভে করেন তাহলে দেখবেন যে আসলে ওদেরকেও টার্গেট করা হচ্ছে, যারা আসলে সমাজে এডুকেশনালি, ইকোনমিক্যালি, সোশ্যালি পিছিয়ে আছে, তাদেরকে টার্গেট করা হচ্ছে ওই বর্ণ প্রথার আবার যাতে পুনরায় প্রয়োগ ঘটানো যায় সমাজের মধ্যে, সেটাই আসলে লক্ষ্য।